সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। 2006 সালে ঢাকায় প্রথম গ্রামীণ খেলা নিয়ে বৈশাখী উৎসব হয়েছিল। দীর্ঘ বিরতি দিয়ে আবারও ফিরছে সেই গ্রামীণ খেলার আয়োজন। দেশীয় খেলাধুলার ঐতিহ্যকে জাগিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বৈশাখী ক্রীড়া উৎসব। দিনব্যাপী এই উৎসবে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 250-র বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন এই চমৎকার আয়োজনে। পান্তা ইলিশ, ঢাকঢোল আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী আয়োজিত কিউট বৈশাখী ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই উৎসবের উদ্বোধন করেন। দীর্ঘ 20 বছর পর আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রতিমন্ত্রী ঘোষণা করেন বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে বদ্ধপরিকর সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তব্যে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে জানান, পুরুষদের পাশাপাশি নারীদের ক্রীড়াঙ্গনে সমানভাবে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। যে আমাদের জাতীয় পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করব ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। দিনব্যাপী এই উৎসবে আর্চারি, কাবাডি, ভলিবল, কুস্তি, লাঠি ও বলি খেলা সহ মোট 12টি গ্রামীণ ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন তরুণ স্প্রিন্টার গাউট। ফাইনালে 200 মিটার দৌড় শেষ করলেন মাত্র 19.67 সেকেন্ডে। এর ফলে সোনার পদক তো জিতলেনই, একই সঙ্গে ভেঙে দিলেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের রেকর্ড। অ্যাথলেটিক্সের দুনিয়ায় এক অবিনশ্বর নাম, যার রেকর্ড ছোঁয়া তো দূরের কথা, ভাবাও ছিল কল্পনাতীত। তবে এবার সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন এক 18 বছর বয়সী তরুণ। অস্ট্রেলিয়ার ট্র্যাকে গতির ঝড় তুলে কিংবদন্তি বোল্টের রেকর্ড ভেঙে দিলেন গাউট। 200 মিটার স্প্রিন্টে তার অবিশ্বাস্য টাইমিং এখন বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। 19.68. Where's the wind? The wind's legal. He has absolutely done whatever. চোখের পলক পড়ার আগেই যেন ফিনিশিং লাইন পেরিয়ে যাওয়া এ কোনো সাধারণ দৌড় নয়, এ যেন ট্র্যাকে আগুনের ফুলকি ছড়ানো। অস্ট্রেলিয়ার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 200 মিটার ফাইনালে যখন দৌড় শুরু করলেন গাউট, তখন স্টেডিয়ামের দর্শকরা হয়তো ভাবেননি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন তারা। Away, so he's 3 from the left, got out pretty well. Hughes got out slightly better. Law মাত্র 19.67 সেকেন্ড। হ্যাঁ, 200 মিটারের গতি পেরোতে এই তরুণ স্প্রিন্টার সময় নিয়েছেন ঠিক এতটুকুই। আর এর মাধ্যমে সোনার পদক জয়ের পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন খোদ উসাইন বোল্টের রেকর্ডও। গাউটের এই অবিশ্বাস্য গতির কাছে এদিন ম্লান হয়ে গেছেন বাকি সব প্রতিযোগীরা। বিশেষজ্ঞরা বলছেন বোল্ট পরবর্তী যুগে বিশ্ব অ্যাথলেটিক্স যে একজন সত্যিকারের উত্তরসূরির খোঁজ ছিল, গাউট হয়তো সেই শূন্য স্থান পূরণের ইঙ্গিত দিলেন। How do you handle all the expectation? Because there's been so many people talking about how good you can be and comparisons with Usain Bolt. How do you handle all that? Honestly, it's good when people compare you to the best in the world, and then at the end of the day, I know I'm me. I'm doing my own thing, and I mean, there's no pressure for me because as soon as I go down the track, it's just me, the track, my spikes, and I go by myself.
এখন প্রশ্ন একটাই, অলিম্পিকের মঞ্চেও কি দেখা যাবে গাউটের এই গতি? 19.67 সেকেন্ডের এই টাইমিং যদি ধরে রাখতে পারেন, তবে আসন্ন টুর্নামেন্টগুলোতে সোনা জয় তার জন্য সময়ের ব্যাপার The মাত্র। world is at his feet. অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল টি-20 ক্রিকেটে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন। 11,000 রানের ক্লাবে নাম লিখিয়ে কেরিয়ারের অনন্য উচ্চতায় পৌঁছেছেন এই বিধ্বংসী ব্যাটার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে 9 বলে 21 রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ওই ম্যাচেই তিনি 11,000 রানের মাইল ফলক অতিক্রম করেন। তার দল ম্যাচটি অবশ্য 6 উইকেটে জিতেও নেয়। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল টি-20 ক্রিকেটে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন। 11,000 রানের ক্লাবে নাম লিখিয়ে ক্যারিয়ারের অনন্য উচ্চতায় পৌঁছেছেন এই বিধ্বংসী ব্যাটার। এবারের আইপিএলে না খেলেও পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসম্যানের হয়ে মাঠে নেমেছেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে বড় কোনো ইনিংস না খেলেও ধারাবাহিক পারফরমেন্সে এই অর্জন ছুঁয়েছেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে 9 বলে 21 রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ওই ম্যাচেই তিনি 11,000 রানের মাইল ফলক অতিক্রম করেন। তার দল ম্যাচটি 6 উইকেটে জিতে নেয়। টি-20 ক্যারিয়ারে 500 ম্যাচে ম্যাক্সওয়েলের মোট রান এখন 11,000 নয়। অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়ার দিক দিয়ে তিনি তৃতীয়। তার আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। বিশ্ব টি-20 সর্বোচ্চ রান সংগ্রহকারকের তালিকায় বর্তমানে ম্যাক্সওয়েল 16তম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল। তার সংগ্রহ 14,000-এর বেশি রান। বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল। সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলবে দুই দল। দ্বিপাক্ষিক সিরিজের শুরুতেই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির। স্কোয়াডে রয়েছে চমক। বিসিবির ঘোষিত 15 সদস্যের দলে নতুন মুখ 20 বছর বয়সী উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি এর আগে বাংলাদেশের হয়ে 7টি টি-20 ম্যাচ খেলেছেন। এছাড়া ডানহাতি মিডল অর্ডার ব্যাটার শারমিন সুলতানা 7 বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন। বাংলাদেশ দলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সহ অধিনায়ক নাহিদা আক্তার। এছাড়া আছে ফারজানা হক, শোভানা মুস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতুমণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস। সূচি অনুযায়ী আগামীকাল 17 এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন ঢাকায় পৌঁছে তারা সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। 2 দিনের প্রস্তুতি অনুশীলন শেষে 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 22 ও 25 এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 28-30 এপ্রিল ও 2 মে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। নারী টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 57 দিন। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাওয়া এই বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি জানিয়েছে 2024 সালের সর্বশেষ আসরের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ছে 10%-এরও বেশি। তাতে এবার মোট প্রাইজ মানি দাঁড়াচ্ছে $87,64,615। At the toss, it was Bangladesh. Jyoti who wanted will bat first. নারী টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি 57 দিন। ঠিক এ সময় এসে অংশগ্রহণকারী দলগুলোকে বড় এক সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাওয়া এই বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে 2024 সালের সর্বশেষ আসরের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ছে 10%। তাতে এবার মোট প্রাইজ মানি দাঁড়াচ্ছে $87,64,615, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 105 কোটি টাকা।
অবশ্য এবারের বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যাও। ইতিহাসে প্রথমবারের মতো 12টি দেশ অংশ নেবে নারী টি-20 বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে $23,40,000, রানার্স আপ দল পাবে $11,70,000, সেমিফাইনালিস্ট প্রতি দল পাবে $6,75,000। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য মিলবে $31,154, আর অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে অন্তত $2,47,500। Shot. She's got that well on turning tracks. আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নারী ক্রিকেটের দ্রুত বিকাশ হচ্ছে। নারী ক্রিকেটারদের প্রভাব এখন বৈশ্বিক ক্রীড়াঙ্গনে স্পষ্ট। তার মতে এই টুর্নামেন্ট মাঠের লড়াই ছাড়িয়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র বড় প্রভাব ফেলবে। And that's 50. এবারও পারল না বার্সেলোনা। 2014 ও 2016 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আতলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা। মাদ্রিদে দ্বিতীয় লেগে 2-1 গোলে জিতলেও প্রথম লেগে 2-0 গোলে পিছিয়ে থাকায় 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। Good evening, everyone. The scene is set after a beautiful day in Madrid. বড় ধাক্কা খায় বার্সেলোনা। প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। Two-legged tie this was. ক্রীড়াবিদ ও সংগঠক বিমল ঘোষ সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেডারেশনের দায়িত্ব পাওয়ার পরই ভলিবলের হারানো গৌরব ফিরে পেতে চেষ্টা করছেন। প্রথমেই আমি বলে নিই, আমরা যখন এই দায়িত্বভার গ্রহণ করি ফেব্রুয়ারি 2 তারিখে এবছরই, আমরা এসে তারুণ্যের উৎসব একটা কম্পিটিশন আমরা পেয়েছি। সেটাকে আমরা সফলভাবে করতে পেরেছিলাম খুব অল্প সময়ের ভিতর। পরবর্তীতে আমরা মেয়েদের একটা খেলা চালাই, এখানে মেয়েদের জাতীয় পর্যায়ের খেলা। সেটা তো আমরা আর্থিক আমাদের খুবই টানাপোড়েন ছিল, যেহেতু আমরা কোনো স্পন্সর পাইনি। তারপরে আমরা চেষ্টা করেছি। তারপরে আমরা যেটা সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় খেলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছেলে এবং মেয়ে, যেটা দেখছেন এখনও আমাদের এখানে 30তম পুরুষ জাতীয় মেয়ে এবং মহিলা এবং পুরুষ ভলিবল প্রতিযোগিতা, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। বিমল ঘোষ জাতীয় পর্যায়ে ভলিবল খেলায় অবদান রেখেছেন। তিনি 1988 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং সেখানেও ভলিবল খেলেছেন। তিনি 1998 সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল খেলে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এই সাবকন্টিনেন্টের মোটামুটি সবগুলো দেশে খেলতে গিয়েছি। পরে কোরিয়াতে একটা কম্পিটিশন ছিল, গিয়েছি। ব্যাংককে গিয়েছি, জাপান গিয়েছিলাম। ওখান থেকে আমরা ঘুরে অনেক রাশিয়া গিয়েছিলাম। নানা দেশে আমরা তখন ভ্রমণ করতাম। ভ্রমণ নয় ঠিক, আমরা কম্পিটিশন খেলতে যেতাম। আর কিছু গুডউইল টোরও ছিল, সেগুলো আমরা গিয়েছি। ইসলামিক গেমসে গিয়েছি, টার্কিশ। নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় বিমল ঘোষ ভুলু। দেশের ভলিবলের উন্নতি, ঘরোয়া প্রতিযোগিতা বাড়ানো এবং জাতীয় দলকে প্রয়োজনীয় ট্রেনিং করিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাফল্য আনার পরিকল্পনা সহ নানা উদ্যোগ নিয়েছেন এই সংগঠক। সামনে আমরা এই অ্যাডহক কমিটি আমাদের দায়িত্বভার নেওয়ার পর থেকে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ভলিবলকে একটা জায়গায় নিয়ে যেতে, যেই জায়গায় একসময় ছিল যে ভলিবল টিকিট কেটেও খেলা দেখত, সেই জায়গা থেকে এখন দর্শক শূন্যই বলা চলে। আমরা আশা রাখবো, আমরা থাকি আর না থাকি, আমরা যেটা গাইডলাইন দিয়ে যাব ভলিবলের জন্য, পরবর্তীতে যারা আসবেন তারা যেন এটাকে অনুসরণ করে এই ভলিবলকে, অন্তত বাংলাদেশের এই গ্রামগঞ্জের খেলাটাকে জিয়ে রাখতে হবে। এবং শুধু এখন গ্রামগঞ্জের খেলা বললে হবে না, বিশ্বের 220টি দেশেরও বেশি এই ভলিবল খেলা খেলে।
মিস্টার ঘোষের ভলিবল খেলা শুরু 1973 সালে। ঢাকায় খেলেছেন 1974 সাল থেকে। প্রথমে খেলেছেন মিতালি সংঘ নামের একটি ক্লাবে, সেটা ওয়াবদারি একটি টিম ছিল। তারপর চলে যান ভিক্টোরিয়াতে। ওই বছরই লাবুস্কাস নামের একজন জাপানি কোচ আনা হয়েছিল জাতীয় দল গঠনের জন্য। এরপর জাতীয় দলে জায়গা করে নেন বিমল ঘোষ। সে সময় জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গেই খেলেছেন। জীবনে শুরু করেছিলাম ক্লাস 8-এ যখন পড়ি, 60-এর দশকই বলতে 70 দশক, 70 দশকে। তখন বেসিক্যালি আমি একটু লম্বা টম্বা ছিলাম, আর ব্যাডমিন্টনটা খেলতাম। তো আমাদের ভলিবল, মুন্সিগঞ্জের ভলিবলের এক গুরু ছিল সুভাষ কর্মকার। উনি পাকিস্তান ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার। থানার মাঠেই এই ভলিবল প্র্যাকটিস করতো ছেলেপেলেরা, আর আমি তাদের ঠিক পাশের মাঠেই ব্যাডমিন্টন খেলতাম। তখন উনি একদিন ওই খেলতে গিয়ে আমার ওই যে স্ম্যাশিং পাওয়ারটা খুব খুব প্রখর ছিল বিধায় উনি একদিন এসে আমাকে বলল যে তুমি ভলিবল খেলো না কেন? আমি বললাম যে আমি তো ভলিবল খেলার সুযোগ পাচ্ছি না, কয় তোমাকে এখানেই খেলতে হবে, আমি তোমাকে সুযোগ দিব। সে প্রতি সপ্তাহে যেত, 2 দিন থাকতো। এইভাবেই আসলে আমার খেলা শুরু। আমি ঢাকায় খেলি 73-তে প্রথম খেলি। আর আমার প্রথম জীবনে চাকরি ড্রেজার অর্গানাইজেশন, যেটা নারায়ণগঞ্জ ইন্টার অফিস খেলা হতো, সেটা 74-75-এ। সেখান থেকেই আমার যাত্রা শুরু। কিরগিজ টিম আসলো, সেখানে আমি চান্স পেলাম। খুব অল্প সময়ে আমি জাতীয় দলে চান্স পেয়েছি। 1978 সালে প্রথম বাংলাদেশ গেমস হয়। তখন বিমল ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওয়াবদায় চাকরি করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দলে খেলার জন্য চাকরি ছাড়তে হয়েছিল তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশ গেমস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল। বিমল ঘোষ ছিলেন ওই দলের অধিনায়ক। প্রথম বাংলাদেশ গেমস ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি খেলেছিলাম এবং সেটা চ্যাম্পিয়ন করেছিলাম। 78-এ আমি সাব গেমস খেলতে যাই দিল্লিতে। ন্যাশনাল টিম, প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিম ফর্ম হয়। সেটার আমি একজন গর্বিত সদস্য ছিলাম। নিজেকে গর্বিত মনে করছি এই কারণে যে বাংলাদেশের যে দলটা প্রথম আমরা ভলিবলকে চিনাইতে পেরেছিলাম বিদেশে, বহির্বিশ্বে, যে পতাকা নিয়ে আমরা গিয়েছিলাম, সেই পতাকা আমরা সমুন্নত রেখেছি এবং আমরা বাংলাদেশকে পরিচিত করেছি। 1978 সাল থেকে 1992 সাল পর্যন্ত খেলেছেন লাল সবুজ জার্সিতে। ব্যাংকক এশিয়ান গেমসের দলেও ছিলেন। পরে মেট্রোপলিস লিগ খেলেন। ওয়াবদা তাকে আবার দলে ভিড়ালে নিয়মিত চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। তারপর খেলেন ওয়ারির হয়ে। অধিনায়ক হিসেবে ওয়ারিকেও চ্যাম্পিয়ন করার কৃতিত্ব দেখান এই ক্রীড়াবিদ। খেলোয়াড়ি জীবনে বিমল ঘোষ নানা খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার পাননি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সংগঠকের জাতীয় ক্রীড়া পুরস্কার না পাওয়ার আক্ষেপ ও অতৃপ্তি এখনও বয়ে বেড়াচ্ছেন। অনেক কষ্ট করেই খেলাটা রপ্ত করতে পেরেছিলাম, কিন্তু আমি এটা বলবো যে আমরা কি প্রাপ্যতা রাখি। ইয়াদ আলী এবং ভুলু ভলিবলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি, এটা ভলিবল জগতের জন্য সত্যি একটা দুঃখের ব্যাপার। আমি সত্যি এটা খুব কষ্ট পাচ্ছি, বলতেও কষ্ট পাচ্ছি, কারণ যেটা প্রাপ্যতা অর্জন করেছিলাম সেটা আমি এখন পর্যন্ত আমি এই সরকার থেকে পাইনি। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবেন এবং বিমল ঘোষের আক্ষেপ খুঁজবে। বিমল ঘোষ ভুলে একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, একজন দক্ষ সংগঠকও। তাই তার দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও শক্তিশালী করে দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো একটি দলে পরিণত হবে। ভলিবলের সুদিন ফিরবে এমন প্রত্যাশা সবার। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। সূচি অনুযায়ী 17 এপ্রিল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 20 এপ্রিল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। 23 এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ম্যাচ। সাম্প্রতিক সময়ে চরম হতাশাজনক পারফরমেন্সের কারণে চলমান বাংলাদেশ ফুটবল লীগ মৌসুমের মাঝপথেই বড় রদবদল আনলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দলের প্রধান কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাবটির পরিচালনা পর্ষদ।
এশিয়ান ফুটবলের শীর্ষ আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কলেবর বাড়ছে। বর্তমানে 24 দলের এই টুর্নামেন্ট আগামী মৌসুম থেকে রূপ নিচ্ছে 32 দলের আসরে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি এ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ফুটবলে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিযোগিতার মান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এএফসির বিবৃতিতে। ফুটবল কিংবদন্তি দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যু কি নিছকই স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে ছিল চিকিৎসকদের চরম অবহেলা? এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে মঙ্গলবার থেকে আর্জেন্টিনায় নতুন করে শুরু হয়েছে বহুল আলোচিত এই মামলার বিচার কাজ। একজন বিচারকের নৈতিক স্খলনজনিত কেলেঙ্কারিতে গত বছর প্রথম দফার বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঠিক 1 বছর পর এই শুনানি আবারও শুরু হলো। পাকিস্তান সুপার লিগ পিএসএল ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ যোগ দেয় জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ পিএসএল এর আগামী 2টি সংস্করণে তিনি খেলতে পারবেন না। নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। খেলা দেখুন, খেলার সঙ্গে থাকুন আর চোখ রাখুন এটিএন বাংলায়। দর্শক, আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।